তাহলে আজকের ক্লাস হলো বেঙ্গলি 12 ক্লাসে। আচ্ছা, ক্লাস আরম্ভ হওয়ার পূর্বে আমি আমার মা জননী জগন্নাথী শ্রী ভাগবতে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎপর আমার প্রিয়তম ছাত্র প্রবোধান মুর্মু, তার সেই করকমলে রইল আমার অন্তর অনন্ত স্নেহরাশি। আচ্ছা, আজকে 12 ক্লাসের আলোচনা হবে বেঙ্গলি সাবজেক্ট। বড় কোশ্চেন আলোচনা করা হবে কবিতা এবং গল্প থেকে। গল্প হলো কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, সেখান থেকে একটা আলোচনা হবে। সেই আলোচনাটা হলো কোটেশান, দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে। উক্ত উক্তিটি কার লেখা? উক্ত উক্তিটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। কোন গল্পে রয়েছে? কে বাঁচায় কে বাঁচে গল্পে রয়েছে। তাৎপর্য ব্যাখ্যা করো। তো তাৎপর্য হলো, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখা যায় যে দেশে আকাল দেখা দিয়েছিল, সেই সময় আমাদের বঙ্গদেশে যে দুর্দশা হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, তার ভিত্তিতেই এই গল্পটি লেখা হয়। তো সেখানে মৃত্যুঞ্জয় অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন। নিখিল তাকে অনেক প্রবোধ দিয়ে সান্ত্বনা করতে চেষ্টা করেছে। তখন লেখক বললেন যে দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে। দরদ, মায়া, মমতা, স্নেহ, এই জগৎটা সম্পূর্ণরূপে আত্মিক জগতের উপরে নির্ভর করছে, যান্ত্রিক নয়। আত্মিক কথা হলো দরদ, তার মানে দয়া, মায়া, স্নেহ, প্রেম, প্রীতি, এর উপরে নির্ভর করেই সমস্ত প্রকার কার্য পরিচালিত হচ্ছে। যান্ত্রিক, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক সকল প্রকার কার্যই ওই আমাদের দরদের উপর নির্ভর করছে। আইন কানুন ব্যবস্থা বা শাসন প্রণালী যা রয়েছে, এর অন্তরের অন্তর্নিহিত কথা হচ্ছে দরদ। তাই সেই আকালের সময় দরদ যদি থাকতো মজুদদারদের, তাহলে আর সেই পরিস্থিতি ঘটতো না। তাই বলা হলো দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে। আচ্ছা, পরের কোশ্চেন হলো বচসা বেড়ে গেল। প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো। এটা হলো ভারতবর্ষ, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। বচসা বেড়ে গেল, প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো। বচসাটা হলো, বচসা মানে ঝগড়া, বিবাদ। সেটা হলো কি করে? সেখানে একজন বুড়ি ছিলেন, বয়স্ক। তো উনি যখন মারা যান, সেটা এর উপরে ভিত্তি করে সেখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিয়েছে। কেহ বলছে বুড়ি ছিলেন হিন্দু ধর্মের লোক, কেহ বলছে বুড়ি ছিলেন মুসলিম ধর্মের লোক। তো দুই পক্ষের মধ্যে একটা টানা পূরণে বেশ ঝগড়া বেঁধে গেল। এখন এই বুড়ি মারা যাওয়ার পর বুড়ির সৎকার কি করে হবে? মুসলিম সম্প্রদায়ের মত অনুসারে হবে না হিন্দু সম্প্রদায়ের মত অনুসারে হবে? এই নিয়ে ঝগড়া বেঁধে গেল। তো সেই ঝগড়া তুমুল একটা ঝগড়া ছিল, সাম্প্রদায়িক প্রচণ্ড দাঙ্গা বেঁধে যাওয়ার সম্ভাবনা ছিল। দাঙ্গা বেঁধে গেলে সামাজিক একটা বিশৃঙ্খলা দেখা দিবে, এই নিয়েই একটা বচসা হয়ে গেল। এই কোশ্চেনের এই আলোচনা। তারপর হচ্ছে কবিতা। কবিতা হচ্ছে রূপনারায়ণের কুলে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সেখানে কোটেশান হলো, সে কখনো করে না বঞ্চনা। কে কখন ও বঞ্চনা করে না? কবি কিভাবে এই উপলব্ধিতে পৌঁছেছেন? তো কথা হলো যে সে কখনো বঞ্চনা করে না। কে বঞ্চনা করে না? সত্য। সত্য কখনো বঞ্চনা করে না। তো বঞ্চনা না করার কারণ কি? বঞ্চনা না করার কারণটাই হলো সেটার উপলব্ধি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে সত্য হলো এমন একটা জিনিস
যে কাউকে বঞ্চনা করে না, ট্রুথ। তো এই সত্যকে উপলব্ধি করতে গেলে জীবনে যথেষ্ট ধৈর্য, সহানুভূতি, অধ্যবসায় এবং ত্যাগ তিতিক্ষাকে স্বীকার করে এই আমাদের সত্যকে উপলব্ধি করতে হয়। সত্য অত্যন্ত কঠিন জিনিস। তো কবি কবিতায় বললেন যে আঘাতে আঘাতে উনি সত্যকে উপলব্ধি করতে পেরেছেন। সত্য সম্পূর্ণ অভিজ্ঞতার বিষয়, একে অভিজ্ঞতার দ্বারা লাভ করতে হয়। বাস্তব জগতে সত্যকে জানতে হলে সাত্ত্বিক গুণাবলী ছাড়া সত্যকে কখনো জানা যায় না। সত্য সকলের কাছে সমান নয়। সত্য মনের ইচ্ছা অনুসারে, তার মনের মানসিকতা অনুসারে সত্যকে সবসময় উপলব্ধি করতে হয়। সত্যকে উপলব্ধি করতে গেলেই আমাদের গভীর একটা মর্মানুভব, সহানুভূতি প্রয়োজন। যার ভিতরে সহানুভূতি, মর্মানুভব, হৃদয়ঙ্গমতা নেই, সে কখনো সত্যকে লাভ করতে পারে না। সত্যকে খুঁজে নিতে হয় জীবনের প্রতিটি মুহূর্তে। কার্যের মাধ্যমে সত্যের উপলব্ধি আপনা হইতেই ভিতরে আসে। যদি সাত্ত্বিক গুণাবলী না থাকে তো সত্যকে কখনো লাভ করা যায় না। কবি বললেন যে এই জগতে আমরা যখন বসবাস করব তখন আমাদের বিভিন্ন কষ্ট সহ্য করতে হয় এবং বিভিন্ন ত্যাগ তিতিক্ষার প্রয়োজন আছে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই জীবন পথকে চালিয়ে নেওয়ার জন্য আটপৌরে জীবনে আমাদের কঠিন কষ্টিক পাথরে যেন আমাদের জীবন ক্ষয় হয়ে যাচ্ছে। ক্ষয়িষ্ণুমান জীবন, এই ক্ষয়িষ্ণুমান জীবনের মধ্যে সত্য অত্যন্ত কঠিন জিনিস, তাকে হৃদয়ের দ্বারা অনুভব করে নিতে হয়। তাই হৃদয়ের দ্বারা যখন সত্যকে সম্পূর্ণরূপে আমরা উপলব্ধি করতে পারি এবং বুঝতে পারি, তখন সেই সত্যের পথে পরিচালিত হলে সে কখনো বঞ্চনা করে না। কারণ সত্য কাউকে ঠকায় না এবং সত্য চিরন্তন একটা বিষয়বস্তু, যেখানে হচ্ছে মানুষের বাঁচা বাড়ার মর্ম সেই জায়গায় অবস্থান করে এবং বাঁচা বাড়ার মর্মের উপলব্ধিতেই জীবনকে চেনা যায়। আমিত্ব বোধ নাশের ইতিহাসে হচ্ছে সাহিত্য। তাই আমিত্ব বোধ নাশ করতে গেলেই যে মনের উপাদানের প্রয়োজন, সেই উপাদানগুলি হচ্ছে সত্যে উপস্থিত। আচ্ছা, যাই হোক, তারপরে একটা কোশ্চেন, আগুন জ্বলল আবার, কবিতায় আবার শব্দটির ব্যবহারের তাৎপর্য কি? এই কবিতাটা জীবনানন্দ দাশের লেখা, শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে। তো বলা হলো যে কবিতায় আবার শব্দটির ব্যবহারের তাৎপর্য কি, আবার আগুন জ্বলল কেন, এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়? বলছে যে কবিতায় আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি। আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য হলো যে প্রথমে এই কবিতায় কবি বলেছেন যে দেশওয়ালিরা আগুন জেলে আগুন পোহাতো, রাত্রিবেলা আগুন পোহাতো। তো সেইখানে একবার আগুনের কথা বলা হয়েছে। সে আগুন হচ্ছে আরামের জন্য, শান্তির জন্য। কেন? শীত লাগছে, শীত দূরীকরণের জন্য কবি আগুন ব্যবহার করা হয়েছে। কিন্তু পরবর্তীতে আবার আগুনের কথা যখন বলল, সেই আগুনটা কি? সেই আগুনটা হলো এই প্রকার যে আবার আগুন এর মানে হচ্ছে হরিণ। হরিণ সব সময়ই তার নিজের মাংস হচ্ছে তার শত্রু। হরিণের নিজের মাংস যদি শত্রু হয় তাহলে হরিণকে কি করতে হবে না, হরিণকে সেখান থেকে তাকে বাঁচতে হবে। হরিণ কি করে? বনের মধ্যে সে ঘুরে বেড়ায়, কিন্তু সারা দিন সে যখন ঘুরে শিকারীরা তাকে মেরে ফেলতে চেষ্টা করে। শিকারীরা মেরে ফেলতে চেষ্টা করার ফলে সে ব্যতিব্যস্ত হয়ে ওঠে। সে যখন ব্যতিব্যস্ত হয়ে ওঠে
তখন তাকে অবশ্যই বাঁচতে হবে, অবশ্যই তাকে বাঁচতে হবে। তো বাঁচার জন্য তাকে কি করা প্রয়োজন, না তাকে নূতন একটা পথ খুঁজে নিতে হবে। সেই শিকারীরা তাকে সবসময় খুঁজছে কোথায় গেলে তাকে মারা যাবে, কিন্তু দেখা যায় যখন নদীর জলে সে নামে তখন তাকে শিকারীরা মেরে ফেলে। তো শিকারীরা তখন তাকে মেরে ফেললে তার জীবন চলে গেল। তো এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়? এই ঘটনাটা বিশেষ করে দেখা যাচ্ছে, এই ইঙ্গিতটা হলো এমন যে মানব সমাজে বসবাস করতে গেলে শান্তি প্রীতির দরকার আছে। যেখানে শান্তি প্রীতি নেই, আত্মহননের উস্কানি বা আত্মহননের সম্ভাবনা, সে জায়গায় কোনোদিন শান্তি থাকতে পারে না। কবি বলতে চেয়েছেন যে আমাদের এই বাস্তব সমাজে যখন প্রাণনাশের উদয় হয় এবং প্রাণকে বাঁচানো মুশকিল হয়ে যায়, সেই সময়ই আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। হরিণ যেমন ব্যতিব্যস্ত হয়ে গেছিল, কিসের জন্য? তার জীবন রক্ষা হচ্ছিল না। তদ্রূপ আমাদের এই সমাজ ব্যবস্থায় জীবনকে বাঁচানোর দায় যখন আমাদের উপরে এসে পড়ে, তখন আর আমরা শান্তিতে বসবাস করতে পারি না হরিণের মতন। কেননা সব সময় প্রাণ বাঁচানোর তাগিদে চললে প্রাণকে সুস্থভাবে বয়ে নেওয়া যায় না। তাই এই ঘটনায় হরিণকে মেরে ফেলার যে ইঙ্গিতটা, সেই ইঙ্গিতটা হলো এটাই যে আমাদের সমাজ ব্যবস্থায় সুস্থ সবলভাবে বসবাস করা প্রয়োজন। এই সুস্থ বা সবলভাবে বসবাস করা যাচ্ছে না কেন? একদল লোক আছে যারা বিনাশ করতে চায়, সাম্রাজ্যবাদী, সাম্রাজ্যগ্রাসী লোক। তারা সবসময় শান্তি প্রীতিকে ধ্বংস করে ফেলে, সুস্থ সবল জীবনযাপন করতে দেয় না। কবি এই কথাই ইঙ্গিত দিয়েছেন। আচ্ছা, আবারও আমি সকল ছাত্রছাত্রীদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এখানে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।